সুপ্রিয় নবম দশমের শিক্ষার্থী, আশা করি ভালো আছো আর ভালো থাকো, এটাই প্রত্যাশা। আজ আমি তোমাদের 5.1-এর বাকি অঙ্কগুলো দেখাবো। অর্থাৎ এর আগের ক্লাসে আমরা 18 নম্বর পর্যন্ত অঙ্ক তোমাদের দেখাইছি। আজ হচ্ছে 19 নাম্বার থেকে অঙ্কগুলো শুরু করবো। আশা করি তোমরা সবাই আমার সাথে মনোযোগ দিবে এবং অঙ্কগুলো মানে বোঝার চেষ্টা করবে। আমি 19 নাম্বার অঙ্কটা দেখাবো আজকে। 19 নাম্বার প্রশ্নটা একটু যদি পড়ি, তোমরা একটু খেয়াল করো। বলছে, একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু পরিমাণ টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। মোট 256 টাকা লাভ হয়েছে। তিনি বলছে যে কত টাকার উপর 5% লাভ করেছিলেন। অর্থাৎ প্রশ্নটা বলছে এই যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করছে, 1 বছর পর তিনি কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ পেলেন বা করলেন। মোট লাভ হয়েছে 256 টাকা। মানে প্রশ্ন আমাকে বের করতে বলছে কত টাকার উপর তিনি 5% লাভ করেছিলেন। তাহলে আমি আগে ধরে নেব যে মনে করি 5% হারে বিনিয়োগ করেছিলেন x টাকা আর 4% হারে বিনিয়োগ করেছিলেন 5600 মাইনাস x টাকা। অর্থাৎ আমরা ধরে নিলাম যে 5% হারে বিনিয়োগ করেছিল x টাকা, আর যেহেতু মোট বিনিয়োগ ছিল তার 5,600 টাকা, আর 4% হারে বিনিয়োগ করেছিল 5,600 মাইনাস x টাকা। এখন অর্থাৎ এই 5% মানে কি, 100 টাকার ভিতরে 5 টাকা। তার মানে আমরা এভাবে লিখতে পারি যে 100 টাকায় মুনাফা পায় সমান 5 টাকা। অতএব 1 টাকায় মুনাফা পায়, তার মানে 5/100। অতএব 5% হারে কত টাকা আমরা দেখছিলাম x টাকা, তার মানে x টাকায় মুনাফা পায় 5 গুণন x, নিচে হচ্ছে 100। এটাকে দুই গুণ কাটাকাটি করো, তাহলে x/20। অর্থাৎ 5% হারে এই পরিমাণ টাকা মুনাফা পায়। অনুরূপভাবে আমরা 4% হারে লিখবো যে 100 টাকায় মুনাফা পায় 4 টাকা, অথবা 1 টাকায় অথবা এত টাকায়। তাহলে আমরা এটা লিখবো যে আবার 100 টাকায় মুনাফা পায় 4 টাকা। অতএব 1 টাকায় মুনাফা পায়, তাহলে 4/100। অতএব ওই 5600 মাইনাস x টাকায় মুনাফা পায়, আর কি দাঁড়ালো 4 গুণন 5600 মাইনাস x ডিভাইডেড 100। এখন যদি তুমি এই 4 দিয়ে 100 কে কাটো, অর্থাৎ 5600 মাইনাস x ডিভাইডেড কত হবে 25। অর্থাৎ এই 4 দিয়ে 100 কে কাটাকাটি করা হলো। এখন আমাকে বলছে যে মোট টাকার উপর 256 টাকা লাভ হয়েছে। তার মানে কি, মোট টাকা বলতে এই 5% হারে যে টাকা লাভ আর 4% হারে যে টাকা লাভ, এই দুই টাকা মিলে অর্থাৎ মোট লাভ হচ্ছে আমার 256 টাকা। তাহলে আমি সত্য মতে লিখতে পারি যে এইটা যোগ এইটা সমান সমান 256। অর্থাৎ এই 256 টাকা টোটাল লাভ হয়েছে। তাহলে আমরা এখন সত্য মতে লিখবো যে এইটা প্লাস এটা ইকুয়াল 256। তাহলে লেখো সত্য মতে x ডিভাইডেড 20 প্লাস 5600 মাইনাস x 25 ইকুয়াল 256। এখন আমরা এখান থেকে লসাগু করে x এর মান বের করব। অর্থাৎ 5% হারে x টাকা যে ধরেছিলাম, এই x এর মান বের করতে পারলেই অঙ্কটা হবে। তাহলে আমরা এখানে যদি লসাগু করি, অর্থাৎ দেখো 20 আর 25 এর লসাগু আমরা বের করে নিই। দেখো 20 আর 25 এর লসাগু যদি আমরা 5 দিয়ে দেই, তাহলে 4 কত হবে 5, তাহলে 4 25 100। অর্থাৎ 20 আর 25 এর লসাগু হচ্ছে 100। তাহলে দেখো এই 20 100 এর ভিতরে যায় 5 বার, 5 দিয়ে x গুণন তাহলে 5x প্লাস এই 25 100 এর ভিতরে যায় 4 বার, 4 দিয়ে ওটাকে গুণন করতে হবে। তাহলে 4 দিয়ে যদি গুণন করো 4 4 24 এর 4 হাতে 2, 4 5 20 আর 2 22 বিয়োগ 4x ইকুয়াল 256। লসাগুটা করলাম। তাহলে লসাগু করার পরে এখানে কি আমরা যোগ বিয়োগটা সারবো। দেখো ওখানে 5x আর ছিল -4x, তাহলে আমরা ওটা বিয়োগ করে দেব।
দেখো এদিকে যে এই 5টা x এর ভিতরে থেকে যদি 4টা x বিয়োগ করি তাহলে কয়টা হবে? একটা x প্লাস 22,400 নিচে হচ্ছে 100 256। এখন এখান থেকে আমি যেহেতু x এর মান বের করব তাহলে আর গুণন করব, আর গুণন করো দেখো, বা x প্লাস 22,400 আর 100 দিয়ে এটাকে গুণন দাও, তাহলে 2 5 6 0 অর্থাৎ গুণন করা হলো। এখন আমার উদ্দেশ্য কি x এর মান বের করা, তাহলে x টা শুধু এই পাশে রাখবো আর এটাকে ওই পাশে দিয়ে দেব, বা x ইকুয়াল 2000 অর্থাৎ 2 5 6 00 বিয়োগ 22,400। এটাকে যদি তুমি বিয়োগ করো দেখো কত হয় এখন, তাহলে 2 3 00 3200 টাকা। তার মানে এই পরিমাণ টাকাটা 5% হারে বিনিয়োগ করেছিল, তাহলে আমরা লিখবো যে 5% হারে বিনিয়োগ করেছিল 3200 টাকা। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখি যে 5% হারে বিনিয়োগ করেছিল 3200 টাকা। এটাই হচ্ছে 19 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা এই নিয়মে তোমাদের আরেকটা হোমওয়ার্ক করা যাবে, উদাহরণ নাম্বার 7, অর্থাৎ তোমরা বাসায় এখনই করবা, অর্থাৎ এখন যে অঙ্কটা করলাম এটার সেম অঙ্ক, উদাহরণ নাম্বার 7 তোমরা বাসায় করবা এবং অঙ্কটা পার লাগিলে পরবর্তীতে তারা আপডেট জানাবো একটু। এখন আমি তোমাদের আর একটা অঙ্ক দেখাবো, 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ এখন যে অঙ্ক বললাম 19 নাম্বার 21 নাম্বার 22 নাম্বার এই অঙ্কগুলো এদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি এখন তোমাদের 21 নাম্বার অঙ্কটা দেখাবো। 21 নাম্বার দেখো, 21 নম্বর প্রশ্নটা কি বলছে? 21 নম্বর প্রশ্নটা একবার বলি। বলছে যে একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, অর্থাৎ মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, অর্থাৎ কেবিনের ভাড়া ডেকের ভাড়া কেবিনের ভাড়া হচ্ছে দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, তাহলে ডেকের ভাড়া যদি 30 টাকা, কেবিনের ভাড়া তার দ্বিগুণ 60 টাকা। এবার বলছে যে মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680। কেবিনের যাত্রী সংখ্যা কত, অর্থাৎ কেবিনের যাত্রী কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমাকে ধরে নেব যে মনে করি কেবিনের যাত্রী সংখ্যা একজন, কেবিনের যাত্রী সংখ্যা একজন। এবার বলছে মোট যাত্রী কত? 47। তাহলে কেবিনের যাত্রী যদি আমি x ধরি তাহলে ডেকের যাত্রী কত হবে? 47 মাইনাস x। তাহলে ডেকের যাত্রী সংখ্যা, তাহলে মোট যাত্রীর ভিতরে থেকে, অর্থাৎ মোট যাত্রী হলো 47, এর ভিতরে থেকে একজন মাইনাস করে দেব। এবার দেখো প্রশ্ন আরেকটা কথা বলে দিছে যে ডেকের ভাড়া, ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা। তাহলে ডেকের ভাড়া বলে দিছে, তাহলে আমরা লিখবো যে ডেকের একজন যাত্রীর ভাড়া, লেখো ডেকের একজন যাত্রীর ভাড়া 30 টাকা। প্রশ্ন বলা আছে যে ডেকের একজন যাত্রীর ভাড়া হচ্ছে 30 টাকা। তাহলে ডেকের যাত্রী সংখ্যা আমরা কত ধরছি? 47 মাইনাস x। তারপরে একজন যাত্রীর ভাড়া যদি এত টাকা হয় তাহলে এতজন যাত্রীর ভাড়া বেশি হয়ে যাবে, তাহলে এটার সাথে গুণন হয়ে যাবে। তাহলে লেখা হতে ডেকের 47 মাইনাস একজন যাত্রীর ভাড়া, তাহলে 30 গুণন 47 মাইনাস x। তাহলে এটা আমরা গুণন করব, এটাতে গুণন করো দেখো, তাহলে এটা গুণন করলে কত হয়? দেখো 1410 বিয়োগ 30x, অর্থাৎ এই 30 দিয়ে এটাকে গুণন করলাম, 30 দিয়ে x এর গুণন করলাম। তাহলে আমরা কি পেলাম? এটা ডেকের ভাড়াটা পাইছি। এখন আমাকে কেবিনের ভাড়া বের করতে হবে। কেবিনের ভাড়া বলে দিছে যে কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। তাহলে দেখো ডেকের ভাড়া এখানে কত টাকা? 30 টাকা, আর বলছে কেবিনের ভাড়া দ্বিগুণ, তাহলে কেবিনের ভাড়া কত হবে? 30 এর সাথে 2 গুণ অর্থাৎ 60 টাকা হবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে কেবিনের একজন যাত্রী ভাড়া, কেবিনের একজন যাত্রীর ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, এই কারণে লিখলাম 30 গুণন 2 বা 60 টাকা। তাহলে কেবিনের একজন যাত্রীর ভাড়া কত? 60 টাকা। কেবিনের যাত্রীর সঙ্গে আমরা কত ধরছি? কেবিনের যাত্রী হলো x। তাহলে আমরা লিখবো যে অতএব কেবিনের একজন যাত্রীর ভাড়া, তাহলে কি হবে? 60 গুণন x, তার মানে কত হলো? 60x। তাহলে আমরা ডেকের ভাড়াও পাইছি, কেবিনের ভাড়াও পাইছি। এবার প্রশ্ন বলা আছে যে মোট ভাড়া ওদের, অর্থাৎ ডেক কেবিন মিলে মোট ভাড়া প্রাপ্তি হয়েছে 1680 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি যে সত্যমতে এইটা যোগ এইটা সমান সমান 1680।
তাহলে আমরা এইভাবে লিখবো যে শর্তমতে এই 1410 30x প্লাস 60x মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680 টাকা। তাহলে এই লাইনটা যদি একটু খেয়াল করো, প্রশ্ন আমাকে বলছে যে ডেকের ভাড়া এবং কেবিনের ভাড়া এই দুইটা ভাড়া মিলা মোট ভাড়া হয়েছে 1680 টাকা। এই কারণে আমি লিখছি যে এইটা প্লাস এটা ইকুয়াল 1680। এখান থেকে আমাকে বের করতে হবে যে x এর মান, অর্থাৎ আমাকে বলছে কেবিনের যাত্রী সংখ্যা কত। কেবিনের যাত্রী আমরা কি ধরছি x না, তাহলে x এর মানটা যদি আমি বের করতে পারি তাহলে কেবিনের যাত্রী সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে যদি আমি যোগ বিয়োগ করি, দেখো 60টা x এর ভিতর থেকে 30টা x বিয়োগ করব, তাহলে থাকবে 30টা x। তাহলে আমরা এইভাবে লিখতে পারি বা 1410 প্লাস 30x ইকুয়াল 1680। এখান থেকে যদি আমি x এর মানটা বের করি তাহলে এটা এই পাশে আছে প্লাস, ওই পাশে যাবে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি যে 30x ইকুয়াল তাহলে 1680 1410। তাহলে এটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে কত হবে, দেখো বা 30x ইকুয়াল তাহলে বিয়োগ যদি করো 270 বা x ইকুয়াল 270 ডিভাইডেড 30। তাহলে এটাকে ভাগ করো, তাহলে 9 জন। তাহলে আমরা x এর মান পাইছি, তার মানে কি কেবিনের যাত্রী সংখ্যা কয়জন হলো, 9 জন। তাহলে আমরা অ্যানসারটা এভাবে লিখবো যে কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। তোমাকে এখানে শুধু কেবিনের যাত্রীটা বের করতে বলছে। যদি বলতো ডেকের যাত্রী নির্ণয় করো, তখন আমি কেবিনের যাত্রী তো পাইছি, ডেকের যাত্রী, তাহলে ডেকের যাত্রী এই 47 মাইনাস 9 এটা বিয়োগ করলে যা হবে এটা হচ্ছে ডেকের যাত্রী সংখ্যাও পাওয়া যাবে। তাহলে আমরা 21 নম্বর অঙ্কের অ্যানসার পাইছি, অর্থাৎ 21 নম্বর অঙ্কের অ্যানসার হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। আশা করি বুঝতে পারছো। না বুঝলে একটু আমাকে নক করলে আবার পরবর্তীতে এটা তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। এবার আরেকটা অঙ্ক 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন হয় দেখবে যে 21 22 একে টাচ করছে। তাই আমি 22 নম্বর অঙ্কটা এখন তোমাদের দেখাবো। 22 দেখো 22 নম্বর অঙ্ক, আমি এই প্রশ্নটা একবার করি। বলছে মোট 120টি 25 পয়সার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা মোট 35 টাকা হয়। অর্থাৎ বলছে যে 25 পয়সা আর হচ্ছে 50 পয়সা এই 2 পয়সার মুদ্রা মিলে 120টি এই 2 পয়সার মুদ্রা মিলে 35 টাকা হয়েছে। কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা 22 নম্বর অঙ্ক দেখো, তাহলে এখানে মুদ্রা হচ্ছে দুটো, একটা হচ্ছে 25 পয়সার মুদ্রা, একটা হচ্ছে 50 পয়সার মুদ্রা। কয়টি মুদ্রা আছে তাও বলে দিয়েছে, মুদ্রা আছে 120টি। এখন আমাকে বের করতে হবে যে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টা ছিল এটা বের করবো। তাহলে আমরা প্রথমে আগের অঙ্কটার মধ্যে ধরে নিই যে মনে করি 25 পয়সার মুদ্রা, মনে করি 25 পয়সা মুদ্রা XT। তাহলে আমরা ধরে নিলাম যে 25 পয়সার মুদ্রা হচ্ছে XT, আর হচ্ছে আরেকটা, তাহলে একটা হচ্ছে 25 পয়সা আর একটা কি, আরেকটা হচ্ছে 50 পয়সা। তাহলে আমরা ধরলাম যে 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, তাহলে কি হবে মোট মুদ্রা ছিল 120টি। তাহলে 25 পয়সার মুদ্রা যদি x হয় তাহলে 50 পয়সা, তাহলে কি 120 এর মধ্যে থেকে আমি এটা বিয়োগ করে দেব। তাহলে 120 মাইনাস XT, তার মানে 25 পয়সা আর 50 পয়সা। এবার বলে দিছে আরেকটা জিনিস বলে দিছে যে 25 পয়সা আর 50 পয়সা মিলে হচ্ছে 35 টাকা, কিন্তু টাকা এখানে সব বলা আছে পয়সা, আর ওই 35 টাকা বলছে। তাহলে ওই টাকাকে আমরা পয়সা বানাবো, অর্থাৎ আমরা জানি কি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 3500 টাকা সমান 3500 পয়সা। তাহলে এটা আমরা আগে লিখবো যে একটি 25 পয়সার মুদ্রা মান লেখা আগে, একটি 25 পয়সার মুদ্রার মান সমান 25 পয়সা। তাহলে 25 পয়সা কয়টা আছে XT, 25 পয়সার মুদ্রার মান, তাহলে 25 মাইনাস 25 গুণন x, তার মানে কি 25x। অনুরূপভাবে আবার একটি 50 পয়সা, আবার একটি 50 পয়সার মুদ্রার মান 50 পয়সা। তাহলে 50 পয়সা মুদ্রা কয়টা ছিল 120 মাইনাস x, 50 পয়সার মুদ্রার মান, তাহলে 50 গুণন 120 মাইনাস x, এটাকে যদি গুণ করো 5 বরং 60 50x। তাহলে আমরা দেখো 25 পয়সা পেলাম 50 পয়সা পেলাম। এবার আমাকে বলছে মোট টাকা হলো এই দুটো মিলে মোট আছে 35 টাকা, তাহলে এই টাকাকে বানাতে হবে পয়সা। তাহলে আমরা লিখতে পারি যে 35 টাকা সমান
35 গুণন 100 পয়সা, তার মানে কি 3500 পয়সা হবে। তাহলে সবগুলো আমার পয়সা পেয়ে গেছি। এবার এইটা যোগ এইটা, এই দুই প্রকার পয়সা মিলে হচ্ছে হলো 3500 পয়সা। তাহলে আমরা সত্যমতে লিখবো যে এটা প্লাস এটা ইকুয়াল এটা। লেখো সত্যমতে সত্যমতে 25x প্লাস 6000 মাইনাস 50x ইকুয়াল 3500 পয়সা। 3500 পয়সা। তাহলে এখন থেকে এখান থেকে আমাকে কি বের করতে হবে? এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মান যদি আমি বের করি বা 6000 মাইনাস 25x ইকুয়াল 3500। তাহলে এখান থেকে x শুধু রাখবো আর এই 6000 এর ওই পাশে দিয়ে দেব, বা মাইনাস 25x ইকুয়াল 3500 মাইনাস 6000। আর এটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে কি হবে? মাইনাস 2500। তাহলে এখান থেকে x এর মান মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে বাদ, তাহলে x এর মান যদি বের করি তাহলে x এর মান কত হবে? x এর মান হচ্ছে 100। তাহলে আমরা কি পেলাম? x এর মান অর্থাৎ কি 25 পয়সার মুদ্রা পাইছি। 25 পয়সার মুদ্রা কয়টি হবে? 100টি। তাহলে আমরা এখন লিখব যে 25 পয়সার মুদ্রা 100টি, আর 50 পয়সার মুদ্রা এই 120 এর মধ্যে থেকে 100 বিয়োগ করব। তাহলে আমরা এই কথাটা এখন লিখব যে অতএব দেখো অতএব 25 পয়সার মুদ্রা 100টি আর 50 পয়সার মুদ্রা 120 মাইনাস 100, তার মানে কয়টি হলো? 20টি। তাহলে এই একটা মুদ্রা ছিল 100টি আর একটা মুদ্রা ছিল 20টি। আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো।